নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। যেই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন। দেখুন, জীবনে চলার পথে আমাদের অনেক সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যা যেন আপনাকে থামিয়ে না দেয়। আর সেই জন্য আপনাকে যেটা তৈরি করতে হবে একটা অদম্য মানসিকতা, যেই মানসিকতা আপনাকে যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে শেখাবে। এবং আপনি যদি বলেন যে আমি পারবো, আমাকে পারতেই হবে, তাহলে দেখবেন পরিশেষে আপনি ঠিক জয়ী হয়েছেন। আর এক্ষেত্রে আপনাকে যিনি ভীষণভাবে সাহায্য করতে পারেন তাকেই আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানেও আপনার জন্য উপস্থিত আছেন। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বহু কোশ্চেন নিয়ে কিন্তু এসছে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সারটা কিন্তু দিতে হবে, তাই শুনতে থাকুন। চারিপাশ থেকে যেন কোনো ভাইব্রেশন না আসে, ভালো করে শুনুন। আজকে আমাদের জীবনের অন্যতম সমস্যা হচ্ছে একাকিত্ব। আর এই একাকিত্ব নিয়েই আমাদের বন্ধু অনির্বাণ মুখার্জি কলকাতা থেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছে যে অনির্বাণের চারপাশে অনেক মানুষ রয়েছে, তবুও সে নিজেকে খুব একা মনে করে এবং এই যে সবসময় একটা একাকিত্বের মধ্যে সে রয়েছে, এর কারণ কি বা এর থেকে মুক্তির কি উপায়? আর একাকিত্ব মানেই তো কষ্ট, একাকিত্ব মানেই তো ব্যথা, যন্ত্রণা। তো এই সমস্যাটি বর্তমান যুগের একটি গভীর মানসিক সংকট। আর এর মূল কারণ হলো সংযোগের অভাব। সংযোগটা কমে যাচ্ছে। আপনার চারপাশে মানুষ থাকলেও আত্মার স্তরে যোগাযোগ হচ্ছে না। তাই কেন হয় এটা, কি কারণে হয়, কি জন্য হয়? তো যান্ত্রিক জীবন এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সময় কাটানোর ফলে আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক হরমোনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা সাময়িক আনন্দ দিলেও পরে গভীর শূন্যতা সৃষ্টি করে। তাই এর জন্য আমি আজকে টোটকা দেব আপনাদেরকে একটা। প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় 10 মিনিট ঘাসের উপর খালি পায়ে হাঁটুন। মাটির স্পর্শ শরীরের নেতিবাচক শক্তি শুষে নেয়। আর একটা মন্ত্র প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 বার শান্ত মনে উচ্চারণ করুন, ওম শান্তি 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 শান্তি। এটি আপনার স্নায়ু শান্ত করবে। আর সবার থেকে বড় একটা কথা বলবো যে আমরা একা হয়ে যাচ্ছি, তাই সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড সার্কেল না বাড়িয়ে রিয়েল ফ্রেন্ড বানানোর চেষ্টা করুন, যাতে আপনাদের অনেক 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 ভালো থাকবেন। তারপর তো আমি আছি। নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভাঙ্কি, আমি একজন অ্যাক্টর এবং আমি একজন হোস্ট। তো আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি যে মানুষটাকে আমার পাশে পেয়েছি তার ব্যাপারে যতই বলবো ততই কম। জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন এবং তার যে সময় আমরা পেয়েছি, এত মূল্যবান সময়, তার জন্য সত্যি সত্যি আমরা ধন্য একদম। এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক প্রশ্ন নিয়ে এসেছেন। তো আজকে সুস্মিতা দাস একজন লাকি বলতে পারবো মহিলা, যে সত্যি সুযোগ পেয়েছে আপনাকে প্রশ্ন করার। শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন, সামান্য কারণে বাড়ির অশান্তি মহিলাদের কিন্তু লেগেই থাকে, এবং শান্তি ফেরানোর কি কোনো পথ আছে? একদম। পারিবারিক কলহ অনেক সময় বাস্তুদোষ বা নেতিবাচক শক্তির প্রভাবে হয়। যখন ঘরের উত্তর পূর্ব কোণে ভারী বস্তু থাকে বা আবর্জনা জমে, তখন মানসিক উত্তেজনা বাড়ে। এটা কেন হয়? নেতিবাচক চিন্তার কম্পন দেয়ালে সঞ্চিত থাকে, যা সদস্যদের মেজাজ খিটখিটে করে দেয়। সব রাগ হয়ে যায়, টেম্পটেড হয়ে যায়, সবসময়ের জন্য একটা রাগ দেখায়। তার জন্য প্রতি শনিবার এবং মঙ্গলবার ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে যদি দেওয়া হয়, তাতে পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। এটি নেতিবাচক যে নেগেটিভ ভাইব দূর করে। ঘরের কোণে কর্পূর পোড়াতে পারেন। কথা বলার সময় তুমির চেয়ে আমি শব্দটা ব্যবহার করলে খুব ভালো হয়। তুমি এটা করেছো না বলে বলুন আমার খারাপ লেগেছে। এটা কিন্তু দারুণ জিনিস। সবসময় না আমরা সবাইকে দোষ দিই, তুমি এটা করেছো, কিন্তু সেটা না বলে যে এটা না করলে ভালো হয়, এটা খুব খারাপ লাগে আমার, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। অসাধারণ সত্যি। এরকম টোটকা বা এরকম ফিলোসফি যদি মানুষ শোনে, সত্যিই মানুষ ধন্য হবে, এবং আপনার মতো মানুষের কিন্তু আরো দরকার, তাই না? একদম।
ঠিক তাই, এবং আপনাদের তরফ থেকে প্রতি অনুষ্ঠানে প্রচুর প্রচুর প্রশ্ন থাকে, এবং আমাদের এই যে পরিবার, যেই পরিবার রচনা করেছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, ৫১ কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমের পরিবার, তার সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেই বন্ধুর প্রশ্ন রাখব তিনি হচ্ছেন মুর্শিদাবাদ থেকে রাহুল শেখের কথা আপনার কাছে তুলে ধরবো। আসলে তার যে প্রবলেমটা, সেটাও আমি বলবো যে আজকে মেজরিটির প্রবলেম, যে আমরা সারা দিন ব্যাপী প্রচুর পরিশ্রম করছি এবং আমরা মানে রোজগার করার প্রচুর চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের উপার্জন সেরকম হচ্ছে না, মন মতো হচ্ছে না, বা আমরা হাতে সেই টাকাটাকে ধরে রাখতে পারছি না। এটা কেন হচ্ছে? মানে আমাদের সবারই এই এই একটা কোশ্চেন থাকে যে কেন এত আর্থিক দিক থেকে এত কষ্ট করেও কেন আর্থিকে আমাদের এত সচ্ছল নই। তো রাহুল বাবু, আর্থিক বাধা অনেক সময় আমাদের কর্মফলের চেয়েও লক্ষ্মীর কৃপা বা বাস্তুর প্রভাবে ঘটে। লক্ষ্মী চঞ্চলা, তাকে ধরে রাখতে গেলে শৃঙ্খলা প্রয়োজন। কেন হয় এটা? উত্তর দিকে যদি শৌচাগার বা নোংরা থাকে তবে কুবেরের আশীর্বাদ ব্যাহত হয়। এছাড়া অনর্থক অপচয় ধনের প্রভাব কমিয়ে দেয়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের মানি ব্যাগে সব সময় একটি পরিষ্কার নিখুঁত অসত্য পাতা রাখুন এবং প্রতি শুক্রবার সেটি পাল্টে দিন। উত্তর দিকে একটি মাটির পাত্র জল ভরে রাখুন। প্রতি শুক্রবার চিনি বা মিষ্টি কিছু অভাবী মানুষকে দান করুন। এতে শুক্র গ্রহ মজবুত হয় বা বিলাসিতা ও অর্থের কারক। তাই মাথায় রাখবে যে আমরা যে অযথা বেকার খরচাগুলি করব না, যেটা দরকার সেখানে আমরা খরচা করি। নিঃস্বার্থ দান করার চেষ্টা করো। এবং তন্ত্রের বহু কিছু জিনিস রয়েছে এবং বাস্তুরও আছে, জ্যোতিষেরও আছে। যারা মনে করছো এই সমস্যায় ভুগছো, কন্ট্যাক্ট করো, আমি আছি। দেখা যাক কি করতে পারি তোমাদের জন্য। একদম। সমস্যা কিন্তু জীবনে থাকবেই, কিন্তু সমাধানের জন্য আমাদের কাছে কিন্তু শাস্তি আছেই। তো অবশ্যই যোগাযোগ করবেন। এবং আরেকটা প্রশ্ন আমি নিয়ে এসেছি, আমরা যারা স্টুডেন্টরা, মানে আমিও তো পড়াশোনা করি, এবং সেই ক্ষেত্রে মানে আমার এই প্রশ্নটা খুব মন ছুঁয়ে গেছে বলে আপনাকে এই প্রশ্নটা করছি। আমাদের দর্শক বন্ধু আদিত্য বর্মন কোচবিহার থেকে বলেছে যে অনেক ছাত্র কিন্তু অনেক পড়াশোনা করে, মন দিয়েই করে, কিন্তু যখন ওই পরীক্ষার খাতাটা আসে না, ঠিক আর লিখে উঠতে পারে না, সব ভুলে যায়। তো এই যাতে ভুলে না যায়, এর জন্য কি সমাধান আছে? বাহ বাহ বাহ, গুড কোশ্চেন করেছো তুমি। সত্যি মানে তোমার কোশ্চেনটা ছুঁয়ে গেছে মন। তো আমি আদিত্য বর্মন কোচবিহার থেকে, তাই তো? আদিত্য, তোমাকে বলি, একাগ্রতার অভাব ঘটে যখন মস্তিষ্কের বিটা তরঙ্গ খুব বেশি সক্রিয় থাকে। পড়ার সময় মন বিক্ষিপ্ত হওয়া বর্তমান প্রজন্মের বড় সমস্যা। কেন হয় এটা? কি কারণে হয়? কিসের জন্য হয়? খাদ্য অভ্যাসে অতিরিক্ত তেল মশলা এবং পর্যাপ্ত ঘুমের অভাব স্মৃতিশক্তি কমিয়ে দেয়। তাই তোমাকে একটা টোটকা বলি, পড়ার টেবিল সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখো। পড়ার আগে 5 মিনিট ভ্রামরি প্রাণায়াম করো। আর একটা মন্ত্র, ওং ঐং সরস্বত্যে নমঃ, প্রতিদিন 10 বার জপ করো, মেধা বাড়ে। এছাড়া রোজ সকালে আমলকি বা ব্রাহ্মী শাকের রস খাওয়ার চেষ্টা করো, এটা দারুণ জিনিস। আর প্রাণায়ামটা কিন্তু মাস্ট করবে। দেখো, আমাদের জীবনে যোগ, আমি যেমন একজন অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, বাস্তবিদ, সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করি, সেরকম কিন্তু আমি একজন যোগবিদ। বহু ছোটবেলা থেকে যোগ প্র্যাকটিস করি এবং আমার যোগের আশ্রম আছে, মিশনও রয়েছে, জয় যোগ মিশন। দেখুন, এবার যে প্রশ্নটি করব সেটি কিন্তু রেখেছেন দুর্গাপুর থেকে বীণা চৌধুরী, এবং তার এই প্রশ্নটা হচ্ছে অকাল বার্ধক্য ও স্বাস্থ্যহানি সম্পর্কে। মানে উনি বলছেন যে ওনার বয়স খুব একটা বেশি নয়, কিন্তু উনি সব কিছুতে ক্লান্তি বোধ করছেন, এবং এই যে কোনো কাজ করতে গেলেই তার একটা কেমন টায়ার্ড ফিল হচ্ছে, সেখান থেকে তিনি কিভাবে মুক্তি পাবেন তার উপায় জানতে চাইছেন আপনার কাছ থেকে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এটা তো ম্যাক্সিমাম পার্সনের হয়।
তো এটা কেউ কোশ্চেন করে, কেউ করে না। তো আপনাকে মানে সাহসিকতার পরিচয় দিলাম। কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায়, না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, আমাদের জানি এটা। তো রীনা দেবী, শরীর ও মন একে অপরের কিন্তু পরিপূরক। যখন জীবনী শক্তি বা প্রাণ কমে যায় তখন ক্লান্তি আসে। কেন হয় এটা? সূর্যের আলোর অভাব এবং অনিয়মিত খাদ্য অভ্যাসের প্রধান কারণ। আপনার শরীরে ভিটামিন ডি এবং B12 এর ঘাটতি থাকতে পারে, তাই প্রতিদিন অন্তত 15 মিনিট গায়ে রোদ লাগান। তামা বা কাঁসার পাত্রে রাখা জল পান করুন। আর সূর্য নমস্কার ব্যায়ামটা কিন্তু করবেন, আপনার শরীরের প্রতিটি পেশিকে পুনর্জীবিত করবে। মনে রাখবেন, মনকে বলতে হবে আমি সুস্থ, আমি সতেজ। সবসময় ওই নিজে দুঃখের ছায়া নিয়ে বসে থাকবেন এবং ভাববেন যে আমি দুঃখী, আমি আমার দ্বারা কিছু হবে না, আমার শরীর ভালো নেই, শুধু রোগ, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সবসময়ের জন্য নেগেটিভ ওই থটের মধ্যেই ভাবতে হবে। তাই পজিটিভ ভাবার চেষ্টা করুন, বি প্র্যাকটিক্যাল, পজিটিভ ভাবুন, পজিটিভ শুনুন এবং পজিটিভ কাজ করুন। সাকসেস এমনিতেই পাবেন, তারপরে তো আমি আছি, তাই তো? অসাধারণ। সত্যি যত শুনছি তত মুগ্ধ হচ্ছি, এবং আপনার বাগ্মিতা কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করেছে। এবং একটা মানুষের বাগ্মিতা তখনই ভালো হয় যখন তিনি খুব জ্ঞানী হয় এবং সর্বদিকে নলেজ থাকে। সত্যি আমি শুনলাম যে আপনি যোগাতে নলেজ রাখেন, লাইফস্টাইল চেঞ্জেস তো ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, এবং অ্যাস্ট্রোলজিও তো একটা সায়েন্স। Yes. বেসড অন সায়েন্সই কিন্তু আমরা এগিয়ে চলেছি। এবং এবার আমরা সকলেই জানি যে আপনার ফ্যান বেস বলতে পারি বা ক্লায়েন্টস কিন্তু শুধু ইন্ডিয়াতে নয়, বাইরেও কিন্তু আমরা আছে। একদম। তো বাংলাদেশেও একটা ভীষণ জনপ্রিয়তা আপনি অর্জন করেছেন। তেমনই একটা দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। মেসেজ করেছে আরিফ হোসেন ঢাকা থেকে, জানতে চেয়েছে যে বিয়ে তো সকলকেই করতে হবে, না করে তো কোনো উপায় নেই। অনেকে স্কেপটিক্যাল যে বিয়ে করবো কি করবো না, উনি কিন্তু বিয়েটা করে ফেলেছেন, একদম। করার পর সমস্যায় পড়েছেন। এবার বলছে যে এই যে সমস্যা আমাদের কিন্তু ভুল বোঝাবুঝি ওয়াইফের সঙ্গে, তো এই যে দাম্পত্য কলহ যেটা লেগেই থাকে অনেক সময়, তো এইটাকে সমাধান করবে কি করে? বাহ, বাহ, বাহ। খুব খুব গুড কোশ্চেন আরিফ সাহেব, তুমি খুব ভালো কথা বলেছো। সম্পর্কের রসায়ন জানো তো সময়ের সাথে সাথে বদলে যায়। সম্পর্কের একটা রসায়ন থাকে, কেমিস্ট্রি থাকে। যদি অকারণে তিক্ততা বাড়ে তবে বুঝতে হবে যে আপনাদের মধ্যে যোগাযোগের ব্যবধান তৈরি হয়েছে। এটা কেন হয়, কি কারণে হয়, কিসের জন্য হয়? একে অপরকে টেকেন ফর গ্রান্টেড মনে করলে আকর্ষণ কমে যায়। শোবার ঘরে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো জরুরি। এটা খুব মারাত্মক ভুল করে অনেকে, কিন্তু এটা করতে হয়। দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে অনেক নেগেটিভ দূর হয়ে যায়। শুক্রবার স্ত্রীকে একটি সুগন্ধি বা ফুল উপহার দিন। শোবার ঘরে একটি সুন্দর কাচের পাত্রে কিছু গোলাপের পাপড়ি ও জল রাখুন। একে মানে কি বলে, তো একে অপরের দোষ ধরার চেয়ে দিনে অন্তত একবার একে অপরের গুণের প্রশংসা করুন, দেখবেন অনেক অনেক ভালো থাকবেন। সব সময় তুমি এটা পারো না, তুমি এটা করেছো, তুমি এটা খারাপ, মানে আমরা সব সময় দেখবে মানে আমাদের যে কাছের মানুষ হয় তাদের দোষ ধরতেই একদম, ব্যস্ত একদম। থাকে। তো হ্যাঁ। একটু ভালো কথা, একটু ভালোবাসার ছোঁয়া, দেখবে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। অসাধারণ, সত্যি খুব দামি একটা কথা বলেছেন আপনি। একদম। আসলে আমাদের দৈনন্দিন জীবন চালনা করতে গেলে আমাদের যে কোনো সমস্যা আসলে আমরা সবার আগে যে মানুষটির কথা মনে করি তিনিই হলেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যার টোটকা আজকে বিশ্বব্যাপী ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এবং তিনি সাথে থাকলে অবশ্যই তার অনুষ্ঠানের সাথে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু তার অনবদ্য টোটকাগুলোকে আপনারা জীবনে অ্যাপ্লাই করবেন এবং সেগুলো প্রয়োগ করলে পরে তার থেকে যে উপকারগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন। এর পরবর্তী যে প্রশ্ন করব আমি, বা যে প্রশ্নটি রেখেছেন বাঁকুড়া থেকে বিবেকানন্দ পাল, রাত্রে আমার ঘুম আসছে না এবং ঘুম যদিও আসে তাহলে আমি ভীষণ আজে বাজে স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে এবং যদি ঘুম না হয় যেটা সেটা তো স্বাভাবিকই যে কষ্ট পায়। সারা দিন তার খুব খারাপভাবে কাটছে। তো এখান থেকে কিভাবে সে রেহাই পাবে? এটা কিন্তু অনেকের কোশ্চেন, কিন্তু কেউ বলে কেউ বলে না।
তো অনিদ্রা মূলত অতি চিন্তার ফল, জানো তো, খুব বেশি বাজে চিন্তা করলে কিন্তু এই নেগেটিভ ভাইবটা পাওয়া যায়। তো রাতে অবচেতন মন যখন শান্ত হয় না, কি বললাম, রাতে অবচেতন মন যখন শান্ত হয় না, তখন মস্তিষ্ক দুঃস্বপ্ন তৈরি করে। এটা কেন হয়, তাই না? সবার কোশ্চেন কিন্তু, কেন হয়, কি কারণে হয়? কারণ শোবার আগে মোবাইল দেখা বা ভারী খাবার খাওয়া ঘুমের প্রধান শত্রু। তাই মাথার শিওরে মোবাইল রেখে ঘুমানো রেডিয়েশনের কারণে মস্তিষ্ককে উত্তেজিত রাখে। তাই শোবার আগে পা ধুয়ে ফেলুন এবং বালিশের নিচে একটি ছোট্ট এলাচ বা তুলসী পাতা রাখুন। আর একটা মন্ত্র, অচ্যুতানন্দ গোবিন্দ, এই মন্ত্রটি জপ করতে করতে ঘুমান, এতে দুঃস্বপ্ন বিদায় দেবে। এই মানে ছোট্ট মন্ত্রটি আপনার জীবনে এমন ফল নিয়ে আসবে যেটা ধারণার বাইরে। ঘুম হবে না মানে দুশ্চিন্তা দূর হবে। আর আমরা যখন ঘুমোই তখন যদি বাজে বাজে স্বপ্ন আসে, খারাপ, সেটা কিন্তু আমাদের ঘুমকে কিন্তু অনেকটাই ব্যাহত করে। একদমই তাই। এবং যেটা বলছিলাম যে উনি কি সুন্দর একটা সংযোগ তৈরি করেছেন সায়েন্সের সঙ্গে অ্যাস্ট্রোলজি। সত্যি যারা ইয়াং জেনারেশন, যারা ধরো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, অনেকেই আছে যে অ্যাস্ট্রোলজি স্কেপটিক্যাল, বিশ্বাস করি না, কিন্তু এই কথাগুলো শুনলে আপনাদের বিশ্বাস করতেই হবে। এবং যখন আমি আজকে এখানে স্টুডিওতে এসেছি, আমি সত্যি মুগ্ধ হচ্ছি এবং আমার মনে হচ্ছে যে অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করা এবার দরকার এবং তার সঙ্গে সায়েন্সের খুব কানেকশন আছে। একদম একদম। এবং আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করেছেন, অনন্যা সেন, এবং তিনি আগরতলা থেকে বলেছেন যে দেখুন, কর্মক্ষেত্রে শত্রুতা এটা ভীষণ একটা কঠিন বিষয়, মানে আমরা সকলেই ফেস করি। এবং অনন্যা আজকে এই প্রশ্নটা তুলেছে বলে আমি আপনাকে করতে পারছি। সেটা হলো, অফিসে তো আমাদের সকলকেই যেতে হয়, এবং যারা ধর কর্পোরেট ফিল্ডে আছে, অনেক সময় কি হয় যে কাজের সূত্রেই অনেকে চেষ্টা করে পিছনে লাগার, বা ধরুন মানে কেউ কাজ করতে যাচ্ছে, সেই কাজটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। তো এখান থেকে কি হয়, ভালো কাজ করতে যাওয়া যায় না, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। তো এই হতাশাটাকে কাটাবো কি করে? একদম একদম একদম। সব থেকে বড় কথা হলো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায়। তাই বলবো যে, আপনাকে বলছি, কাকে বলছি, সেটা হলো অনন্যা দেবীকে বলছি, যে সফল মানুষের শত্রু থাকবেই থাকবেই। তো মানে কি বলে, পলিটিক্স না বলে নিজের শক্তির পরীক্ষা হিসাবে দেখুন। তো পলিটিক্স যেন সব জায়গায় থাকে। এটা কেন হয়? গ্রহের বিচারে রাহু বা শনির প্রভাব থাকলে কর্মক্ষেত্রে অহেতুক অপমান জোটে। ভালো কিছু না, শুধু অপমান জুটবে। তো অফিসে বসার সময় এমনভাবে বসুন যেন আপনার পেছনে দেয়াল থাকে, এটা মাথায় রাখবেন। কোনো ফাঁকা জায়গা বা দরজা না থাকে। এতে মানসিক শক্তি বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমি অপরাজেয়। অপরাজেয় আত্মবিশ্বাসী আপনার বড় অস্ত্র। দেখবেন প্রত্যেকটা কর্মক্ষেত্রে, আইটি সেক্টর বলুন, বিভিন্ন জায়গায় একটা ভালো ছেলে বা ভালো মেয়ে কাজ করছে এবং তার কাজটা কিন্তু অনেক প্রোগ্রেস, অনেক ভালো, কিন্তু যেহেতু তার একটু প্রমোশন হবে, একটু নাম হবে, একটু ডাক হবে, সেই ক্ষেত্রে তখনই কেউ না কেউ কাঠি করছে, কেউ না কেউ পিনাপিনি করছে, কেউ না কেউ বাজে কিছু করছে। এই জানিস তো, ওই মেয়েটা না এরকম বাজে একটু আছে, এই ও না একটু দেরি করে আসে, এই মানে ওর নেগেটিভগুলি তখন ও কি করে বার করবে সেই চিন্তা ভাবনায় থাকে। তো মানে বিভিন্ন ধরনের খুঁত গুলি কিন্তু ধরে। তো এগুলি যাদের রয়েছে তারা কিন্তু অনেক ডিপ্রেশনে চলে যায়, যে আমি এত কষ্ট করার পরেও সাফল্য পাচ্ছি না, সবাই আমাকে নিয়ে জেলাসি, এত বিরক্ত কেন, কি করণীয় আছে? তাদের জন্য কোনো টেনশন নেই, চিন্তা নেই, পজিটিভ থাকো, আর আমি আছি। তোমাদের সেই সমস্যার সমাধানগুলি কি করে করতে হয় সেটা আমার কাছে, সেই ডোজটা কিন্তু আছে। একদম নিজেকে এসে সারেন্ডার করে দিন, একদম একদম। সমাধান হবে। এবং পজিটিভিটির আধার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান সমস্যা সমাধান। পরবর্তী প্রশ্নে চলে যাব। মেদিনীপুরে আপনার কিন্তু ফ্যান ফলোয়ার্স প্রচুর রয়েছে এবং যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু তাদের বিপুল পরিমাণে পেয়ে থাকি। এবারে যে প্রশ্নটিতে যাব সেটি মেদিনীপুর থেকে আপনার কাছে রেখেছেন প্রশ্নটি সৌম্যদীপ রায়। ও যে প্রশ্নটা করছে সেটাও কিন্তু আজকের জেনারেশনের একটা কমন সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রত্যেকটি ফ্যামিলিতে একটি মাত্র সন্তান রয়েছে এবং সেই সন্তানটিকে এত নার্চার করছে তার বাবা মারা, যে সে একেবারে মানে সারাদিন খুবই মস্তি করে কাটাচ্ছে।
পড়াশোনায় মন নেই এবং অল্পতে রেগে যাচ্ছে, এটা আজকের একটা কমন সমস্যা। এবং এই ছেলেটি সৌম্যদীপ রায়, ও বলছে যে আমার রাগ খুব বেশি এবং রাগের সময় আমি কখন যে কি করে ফেলি সেটা আমার মানে আমি বুঝতে পারি না। পরবর্তী সময়ে ওর সেই রাগের মাথায় যে কাজগুলো করেছে তার জন্য আফসোস হয়, কিন্তু এই জায়গাটাকে সে তার জীবন থেকে অমিট করতে চাইছে এবং তাই আপনার শরণাপন্ন হয়েছে। তো আপনি ছাড়া তো উপায় নেই আর। দেখো, সবার ফার্স্টে একটা কথা বলি যে এই ধরনের রাগ সবারই হয়, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু রাগ। এই আমার ছেলের না প্রচুর রাগ। তাই সত্যি কথা বলতে রাগ একটি উত্তপ্ত শক্তি যা নিজের এবং অন্যের ক্ষতি করে। তাই রাগ কন্ট্রোল করতেই হয়। তো এটি মূলত পিত্ত দোষের কারণে হয়। আমরা যদি বিজ্ঞানের দিকে যাই, পিত্ত দোষের কারণে কেন হয় এটা? যকৃৎ বা লিভারের অতিরিক্ত উত্তাপ সঞ্চিত হলে মানুষ অল্পে রেগে যায়। তাই রাগ উঠলে এক গ্লাস ঠান্ডা জল ধীরে ধীরে পান করুন। হাতের আঙুলের ডগাগুলি একটির সাথে অন্যটি চেপে ধরুন এরকম করে, জাস্ট এরকম করে চেপে ধরুন। রোজ সকালে 5 থেকে 10 মিনিট লম্বা শ্বাস নিন এবং ধীরে ছাড়ুন। এটাকে আমরা যোগে প্রাণায়াম। রূপোর পাত্রে জল খেলে রাগ নিয়ন্ত্রণ আসে। তাই রূপোর পাত্রে চেষ্টা করুন জল খাওয়ার। সেটা বাটি হতে পারে, গ্লাস হতে পারে। আর কিছু দৈব প্রতিকার, কিছু নিয়ম আছে যেটা আমরা দিয়ে থাকি। তো আপনারা বাড়িতে বসে এই কাজটি করলেও কিন্তু অনেকটা ফল পাবেন। তারপরে তো আমি আছি। একদম। তো আমি বিজ্ঞানটাকেও কিন্তু, যোগটাকে কিন্তু পাঞ্চ করে দিই, যাতে মানুষ বুঝতে পারে যে সত্যি এত রাগ কেন। ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই রাগটা কন্ট্রোল করলে তার থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু হয় না। রাগ কিন্তু সৌন্দর্যকে কমিয়ে দেয়। রাগ কিন্তু সৌন্দর্যকে কমিয়ে দেয়, গুণ কমিয়ে দেয়, জ্ঞান কমিয়ে দেয়। তাই রাগটাকে কন্ট্রোল করো, দেখবে এমনিতেই তুমি সুন্দর হয়ে উঠবে। তাহলে সুন্দর থাকতে গেলে রাগটাকে কন্ট্রোল করতে হবে। আর আজকে থেকে আমি কারোর উপর রেগে যাব না। তুমি তো এমনিতেই সুন্দর। আরো সুন্দর থাকবে। এই যে শাস্ত্রীর কাছে এসেছি, এই যে এই আমরা শুনতে পাচ্ছি, এত তথ্য জানতে পারছি, সত্যি খুব ভালো লাগছে। এবার আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, বিবাহ। হ্যাঁ, আমরা সকলেই, বিশেষ করে মা বাবারা ভীষণ চিন্তায় থাকে বিয়ে নিয়ে, এবং তেমনই একজন আমাদেরকে মেসেজ করেছেন, প্রিয়াঙ্কা সরকার, বারাসাত থেকে, এবং তার বয়স প্রায় 30 হতে চললো, কিন্তু তাও কোনো ভালো সম্বন্ধ আসছে না। আচ্ছা, এবং এর থেকে সমাধান তো অবশ্যই আপনি করতেই পারবেন, কিন্তু এখন দর্শক বন্ধুর প্রশ্নটা যদি একটু বলেন যে কি করা উচিত নিশ্চয়ই। ভালো সম্বন্ধের জন্য। প্রিয়াঙ্কা, বিবাহে বাধা অনেক সময় বৃহস্পতি বা শুক্র গ্রহের দুর্বলতার জন্য হয়। একটা সুন্দর মেয়ে, দেখতে খুব ভালো মেয়ে, কিন্তু তার বিয়ে হচ্ছে না। কিন্তু দেখতে খুব একটা ভালো না, তার কিন্তু বিয়ে হয়ে গেছে এবং ভালো জায়গায় হয়েছে। কেন? এছাড়াও মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু বিলম্ব হতে পারে বিয়েতে। কেন হয়? বাস্তুমতে উত্তর পশ্চিম কোণটি ব্যয়বব্য কোণ। কি? ব্যয়বব্য কোণ। এখানে কোনো ত্রুটি থাকলে শুভ কাজে দেরি হয়। তাই প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং কলা গাছে জল দিন। লোহা বা কালচে রঙের পোশাক এড়িয়ে চলুন। আর একটা মন্ত্র পাঠ করুন, মা দুর্গার কাছে কাত্যায়নী মন্ত্র। না জানলে আমায় বলবেন, আমি দিয়ে দেব। এটি বিবাহ সংক্রান্ত বাধা দূর করতে অত্যন্ত শক্তিশালী। দেখো, একটা মেয়ে দুর্দান্ত দেখতে, আমি তোমায় বলি, মানে সেই মেয়েটি আমার কাছে এসছে। যেমন সুন্দর দেখতে তেমন চাকরি করছে, 95,000 তার স্যালারি পার মান্থ। মানে সব দিক দিয়ে ভালো, মানে সোবার খুব ভালো, মানে ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ সব দিক দিয়ে ভালো। কিন্তু তার মা বলছে আমার মেয়েটি কিসের জন্য বিয়ে হচ্ছে না আমি বুঝতে পারছি না। সম্বন্ধ দেখছে, দেখা হচ্ছে, কিন্তু কিছুদিন পরেই তার থেকে আর কোনো রেসপন্স আসছে না। ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। একজনের কাছে যাচ্ছে, সে বলছে আমার একটা ভালো ছেলে আছে, কিন্তু সেই ছেলেকে দেখে মনে হচ্ছে তার থেকে 10-20 বছরের বড়। তো এবার তার সাথে, এবার আমি বলবো না যে খুব বড় হলে যে তার সাথে সম্পর্ক, কিন্তু তার সাথে ম্যাচুরিটির একটা অনেকটা নেগেটিভ হচ্ছে, তফাৎ হচ্ছে। তো এইসব কারণের জন্য সেই মেয়েটি না, মানে তারও ইচ্ছা যে দেখো আমার তো বয়স হচ্ছে, আমি কবে বিয়ে করব, কবে সন্তান নেব, কবে আমি একটা ফ্যামিলি। তো সেই মেয়েটি চাইলে প্রচুর মানে ছেলে তার কাছে আসতে পারে, কিন্তু সে এমন একজন মেয়ে, সে
সংসার করতে চায়, বিয়ে করতে চায়, সে ফ্যামিলিকে দেখতে চায় এবং সব দিক থেকে। এবার আমি যখন তাকে বিচার করলাম, তার হাত দেখলাম এবং তার ছকটা দেখলাম এবং তার ফেস দেখলাম, তার হাতের লেখা দেখলাম, যে মেয়েটি বিয়ে করবে এবং তার সমস্যাটা কোন জায়গাটা শুনবে? নিশ্চয়ই, আমরা তো সকলেই ইন্টারেস্টেড শোনার একদম। জন্য। আমি তোমায় বলি, ধরো আমরা জানি যে ধরো মেয়েটি দেখতে অতটা ভালো না, হয়তো ছেলের পছন্দ হচ্ছে না, কিন্তু যে আসে সে তাকে পছন্দ করে, কিন্তু এতটাই পছন্দ করে যে একে আমি যদি বিয়ে করি, যদি কোনো কারণে আমার সাথে ম্যাচিং না হয় তাহলে তো ডিভোর্স হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু হচ্ছে, মানে এতটাই ভালো যার জন্য কিন্তু ওর কোথাও, মানে ওর কিন্তু খারাপের জন্য না, ভালোর জন্য, মানে ভালোটা এতটাই যে ছেলেরা কনফিউজ যে আমি যদি একে বিয়ে করি, এ কি আমার মাকে দেখবে, এ কি আমার বাবাকে দেখবে, এরকম বিভিন্ন রকম নেগেটিভ থট এসে ওই মেয়েটি, দেখো আমার কথা হলো মেয়েটি তো ভালো, ভালো তো অবশ্যই। সে কি ভুল করলো, তো সে তার জায়গা থেকে কোনোটা কিছু না হবার একটা ছেলে আসলো, বললো ঠিক আছে চলো, আমার তোমাকে খুব ভালো লাগে, আমরা এক সপ্তাহ একটু আমরা মানে আমাদের মধ্যে একটু মানে সম্পর্ক গড়ে তুলি। তখন বলল যে না, আমি ফ্যামিলি মানে সাপোর্ট ছাড়া বা ওর ছাড়া আমি তোমার সাথে এরকম করতে চাইছি না। তো সেই জায়গা থেকে মেয়েটি, আমরা কি বুঝলাম যে মেয়েটি খুব অন্যরকম সৎ, তার মানে সে সৎ, সেই সৎ যেহেতু বৃহস্পতি তার খুব ভালো, শুক্রের জায়গাটা মানে যে খুব কোনো ভালো। মানসিকতা আমাদের হ্যাঁ, ওই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী হয়ে হ্যাঁ, থাকে। এবার আমি যেখানে দেখতে পাচ্ছি সেটা হলো ও মাঙ্গলিক, সমস্যা। মাঙ্গলিক। এবার মঙ্গলের স্থানটা কোথায় বলো তো? মঙ্গলের যে মাঙ্গলিক মানে যে ছকের দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে এবং আচ্ছা, তার সাথে আবার শুক্রের কানেকশন রয়েছে, আচ্ছা। মানে ওকে বিয়েতেই আটকে দিচ্ছে। তার কারণ কি, যে প্রপার যে মানে ম্যাচ মেকিংটা সেটা কিন্তু হচ্ছে না। এবার যেহেতু ম্যাচ মেকিং হচ্ছে না, সেই ক্ষেত্রে ওর ভালো কোনো সম্বন্ধের সাথে কানেক্ট হচ্ছে না, আচ্ছা। মানে নেগেটিভ সম্পর্কের সাথে কানেক্ট, যে সম্পর্কগুলি ওর জন্য নয় তাদের সাথে কানেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলবো যে মানে কোনো দম্পতি যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চায়, মানে বিয়ের আগে তাদের কি ওই মাঙ্গলিক আছে কিনা ওই জায়গাটা দেখার প্রয়োজন? Yes, একদম। আমরা মাঙ্গলিক নিয়ে তিতু বিরক্ত হয়ে গেছি, সবাই সবকিছুতে মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক, সব মাঙ্গলিক খারাপ নয়। আমি যদি দেখি মঙ্গলের সাথে বৃহস্পতি আছে মানে ভালো গ্রহ, ওর মাঙ্গলিকের দোষ হবে না। আমি যদি দেখি মঙ্গলের সাথে চন্দ্র আছে, খুব একটা খারাপ হবে না। আমি যদি দেখি মঙ্গলের সাথে যুক্ত আছে শনি, তাহলে খারাপ। আমি যদি দেখি শুক্র, তাহলে খারাপ। আমি যদি দেখি কেতু, তাহলে খারাপ। আমাকে এইগুলি বিচার করতে হবে যে সব মাঙ্গলিক হলেই যে খারাপ সেটা কিন্তু নয়। তাই এই বিচারগুলি যদি ঠিকঠাকভাবে করতে পারা যায় তাহলে অনেক 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 ভালো। তাই আমি বলবো যে সুন্দর বা অসুন্দর এর মানে যে বিয়েতে বাধা তা নয়, বিয়েতে বাধা ওই গ্রহের ফ্যাক্ট। এবার দেখা গেল অনেকের ছক নেই, তার জন্য হাত আছে, হস্তরেখা আছে, তার জন্য ফেস রয়েছে, ফেস রিডিং। সে হয়তো অনেক দূরে আছে, দেখাতে পারছে না, সে তো অনলাইনে দেখাবে। তার হাতের লেখা, হাতের ছবি এখনকার দিনে সেন্ড করে দেওয়া যায়, কত মাধ্যম আছে এখনকার দিনে, আর দরকার নেই। অনলাইনে সমস্ত আমার কাছ ফ্যাসিলিটি থেকে পাওয়া যায়। দেশ বিদেশ সমস্ত জায়গা থেকে অনলাইনে, আমি যেটা অফলাইনে যা দেখি তার থেকে বেশি দেখি অনলাইনে। কারণ অনেকেই আছে যারা একটু টাইমের অভাব, যাদের কাছে একটু বেটার কাজ করছে, সময় পাচ্ছে না, সেই ক্ষেত্রে অনলাইনে ওরা বুক করে। এবং আমি বলি পার ডে অনলাইনে কমসে কম 40 জন লোক দেখে, আর অফলাইনে আমি 20 থেকে 22 জন দেখি। আমার একটা নিয়ম আছে, 25 জন ম্যাক্সিমাম, 30 জনে আমি যাই না। কিন্তু অনলাইনে আমাদের বুকিং আমি ঠেকাতে পারি না অনলাইনে, কারণ বিভিন্ন জায়গা থেকে তো আসে, বিভিন্ন জায়গা থেকে। তাই বলবো যে অনলাইনে দেখানো সব থেকে সহজ, তার কারণ হলো তুমি তোমার টাইম সিলেক্ট করতে পারছো, রাত 12টা পর্যন্ত পাচ্ছো আমাকে। বিদেশে আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি যে ওদের রাত 2টোর পর থেকে টাইম হলে খুব ভালো হয়। তার মানে কি, মানে আমার 24 ঘন্টাই কিন্তু বুক থাকে। তো তাই তোমাদের সবাইকেই বলি যে আমার কাছে অফলাইন অনলাইন কোনো ব্যাপার নয়, সব থেকে বেস্ট হয় অনলাইনে যারা দেখাতে চাইছো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।